রাজশাহীতে মতবিনিময় সভায় জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে একথা জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন, তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? তারা যে একটা বীরের জাতি, এটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখতে হবে। আর সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করছেন, অবাক হওয়ার কিছুই নেই। আমরা আপনাদেরকে প্রতিবেদনগুলো একাধারে বাস্তবতাগুলো তুলে ধরার চেষ্টা করব। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো ক্ষতি হবে না আপনার, কিন্তু আমরা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য। এই জন্য আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলেন বেশি কথা না বাড়িয়ে একাধারে যে ভিডিও চিত্রগুলো আপনারা দেখতে আসছেন, সেই ভিডিও চিত্রগুলো আপনাদেরকে দেখাই। তার আগে একটা প্রশ্ন যেটা নিয়ে খুব বেশি তোড়জোড় চলতেছে, এই প্রশ্নটা আপনাদের কাছে একটু রাখতে চাই, যদিও এটা অফ টপিকের কথা, কিন্তু আপনারা আপনাদের মতামতটা আমাদের এখানে কমেন্ট বক্সে করবেন। সেটা হচ্ছে, জামায়াত ইসলামের আমির যে বক্তব্যটা দিয়েছেন যে আওয়ামী লীগকে আমাদের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে, সেই জন্য তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, এটা বলা কতটুকু ঠিক হয়েছে বা এটাকে আপনি কিভাবে দেখতেছেন? জামায়াত ইসলামের আমিরের এই বক্তব্যটাকে আপনি পার্সোনালি কিভাবে দেখতেছেন, এটা একটু আমি জানতে চাই আপনাদের থেকে। চলেন, এটা অফ টপিকের একটা কথা, আপনার উত্তরটা দিবেন। চলেন আজকে যে ভিডিও চিত্রগুলো দেখতে আসছেন একাধারে প্লে করছি, ভিডিও চিত্রগুলো দেখা যাক। সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার। রাজশাহীতে মতবিনিময় সভায় জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে একথা জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিতর্ক সৃষ্টির প্রয়াস, আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে, সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ, তার মন্ত্রীরা যায়, তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে, তাদেরকে কিছু বলে না, আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে। এই সমস্ত রহস্য আজকে মানুষের মনের মধ্যে দাঁড়া দিয়েছে। তাই 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটে যাওয়া যে ঘটনা, এটা ছিল অত্যন্ত দুরভিসন্ধিমূলক। এইটা বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এইটা যদি এখন দেখা হয়, এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয়, তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন আজ্ঞাবাহী একজন প্রধানমন্ত্রী, যিনি ছিলেন একটি দেশের এখানে প্রতিনিধি, তিনি জনগণের জন্য কাজ করতে এখানে। এবং এই দেখানোর মধ্যে দিয়ে তারা যে একটা বীরের জাতি, এইটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখতে হবে। বন্ধুরা আমার, পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের, এটা কারা ঘটিয়েছে? আজকে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। ডিএডি রহিম জেলখানার মধ্যে, কারা তাকে হত্যা করেছে? কেন সে জেলখানার মধ্যে মারা গেল? সেই সময়ের যে জেলখানার যে আইজি প্রিজন ছিলেন সেই সময়, আজকে তত্ত্বাবধায়ক সরকারের উচিত তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে জানা যে ডিএডি রহিম অনেক কিছুই হয়তো জানতো, কিন্তু তাকে জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে মেরে ফেলে। অনেক ঘটনা, অনেক কিছুই অনেকে জানে, এখন একটু একটু সবাই মুখ খুলছেন। এমনকি বিডিআর এর যিনি ঘটনার পর যিনি ডিজি হয়েছেন, তিনিও কিন্তু অনেক কথা বলেছেন, যে কথাগুলো আমরা সব কিছু বলেছি। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যার অঙ্গীকার থাকবে অত্যন্ত দৃঢ়, এবং এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান, এটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান। যেই ক্ষমতায় আসুক না কেন, আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না। আজকে যদি এর আগে যে হুদা কমিশন যারা ছিলেন, তারপরে আউয়াল কমিশন, রাকিব কমিশন, তারা সেই কাজটি করেনি। তারা নিছক শেখ হাসিনার একটা উচ্চ পর্যায়ের চাকরি করার জন্য তারা তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছিলেন শেখ হাসিনার কাছে। তারা তাদের মাথাকে নত করেছিলেন শেখ হাসিনার পদতলে, যার কারণে এই দেশ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং এই নির্বাচন না থাকার কারণে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা সবকিছুই ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সেই নির্বাচন কমিশন চাই যে তার অধীনে
প্রত্যেকটি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, এবং সেখানে কারো হস্তক্ষেপ থাকবে না। যেখানে অন্যায় হবে সেই অন্যায়কে দূরীভূত করার জন্য নির্বাচন কমিশন নিজস্ব শক্তি বলে সেখানে পদক্ষেপ গ্রহণ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। এইবার আপনাদেরকে যে প্রতিবেদনটি পড়ে শোনাবো এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই পর্যন্ত দেখছেন একটু কন্টিনিউ করেন। 25 দিনের রিমান্ডে আনিসুল হক সাহেব কি বলল এবং সালমান এফ রহমান এটার বিষয়ে জানাবো, এবং সেই সাথে 20 দিনের রিমান্ডে টুকু ও পলক এবং দফায় দফায় রিমান্ডে তারা এবং অন্য যারা রিমান্ডে আছেন এই প্রসঙ্গে এবং কর্মকর্তাদের মধ্যে যারা রিমান্ডে আছেন এই ব্যাপারে বিস্তারিত জানাবো, এবং শেখ হাসিনার নামে যে 118টি মামলা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানাবো। একটু সাথী থাকেন আমাদের। মামলার অভিযোগে বলা হয়েছে আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলি চালিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাদের হুকুমদাতা, অর্থদাতা এবং প্রকল্পকারী। আচ্ছা, 25 দিনের রিমান্ড আনিসুল হক। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। গত 13 আগস্ট তাদের রাজধানী সদরঘাট থেকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। পরদিন তাদের নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রথম দফায় 10 দিনের রিমান্ড শেষে তাদের আবার 24 আগস্ট ঢাকার আদালতে তোলা হয়। সেদিন দ্বিতীয় দফায় লালবাগ, নিউ মার্কেট থানার দুটি মামলায় আবারও 5 দিনের 10 দিনের রিমান্ড দেওয়া হয়। এই রিমান্ড মঞ্জুরের 5 দিনের মাথায় তাদের আদালতে তোলা হয়। সেদিন বাড্ডা থানার আরও একটি খুনের মামলায় তৃতীয় দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এ নিয়ে পৃথক 4টি হত্যা মামলায় তাদের 25 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই দুই নেতা এখনও রিমান্ডে আছেন, বুঝছেন? আচ্ছা, এবার 20 দিনের রিমান্ডে টুকু ও পলক সম্পর্কে একটু জানি। আনিসুল হক ও সালমান এফ রহমানের পর 14 আগস্ট গ্রেফতার হন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও জুনায়েদ আহমেদ পলক। পরদিন তাদের পল্টন থানায় হত্যা মামলার 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। 8 দিন রিমান্ড শেষে তাদের 25 আগস্ট আদালতে তোলা হয়। সেদিন দ্বিতীয় দফায় তাদের আবার আদালতে লালবাগ থানায় একটি হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপরে 1 সেপ্টেম্বর টুকু ও পলককে আবার আদালতে তোলা হয়। তৃতীয় দফায় তাদের অন্য হত্যা মামলায় 3 দিনের রিমান্ড নেওয়া হয়। মোট 20 দিনের রিমান্ডে তারা এখনও পুলিশ হেফাজতে আছেন। দফায় দফায় রিমান্ডে তারা গত 19 আগস্ট গ্রেফতার হন সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়। পরদিন প্রথম দফায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় দীপু মনির 4 এবং আরিফের 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপরে গত 20 আগস্ট গ্রেফতার হন সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন। পল্টন থানার একটি মামলায় প্রথম দফায় তাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। আহমেদ হোসেনের গ্রেফতারের 2 দিন পর 22 আগস্ট গ্রেফতার হন বাংলাদেশের ওয়ার্ডস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। এর পরের দিন নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তার প্রথম দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। দ্বিতীয় দফায় 27 আগস্ট মোমেনের 6 দিনের রিমান্ড হয়। সর্বমোট 11 দিনের রিমান্ডে আছেন তিনি। মেনন গ্রেফতার হওয়ার একদিন পর 23 আগস্ট সাবেক চিফ হুইপ আসম ও ফিরোজ গ্রেফতার হন। পরের দিন ভাটারা থানায় একটি হত্যা মামলায় প্রথম দফায় তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রথম দফা রিমান্ড শেষে দীপুমণিকে আবার 24 আগস্ট আদালতে তোলে পুলিশ। সেদিন ভাটারা থানায় মামলার দ্বিতীয় দফায় তারা 4 দিনের রিমান্ড হয়। 2 দফায় দীপুমণির 8 দিনের রিমান্ড হয়েছে। 25 আগস্ট দ্বিতীয় দফায় আহমেদ হোসেন আরিফের লালবাগ থানায় মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়। মানে রিমান্ডের উপরে রিমান্ড, এরা রিমান্ডের উপরে আছে যারা যারা গ্রেফতার হয়েছে। এটি কিন্তু আজকের নিউজ, প্রথম আলোর একটা প্রতিবেদন। আমার এখানে প্রত্যেক দিনের প্রতিবেদন থাকে, তো এমনি এক নিউজ আপনাদেরকে শুনাইনি, এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। কি দেখলেন, কি বুঝলেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।